হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা দেখো, স্লাইডটা দেখতে পাচ্ছ? আচ্ছা, তো আজকে আমরা সেগমেন্ট ফাইট কভার করব। সেগমেন্ট ফাইট হচ্ছে এখানে কিছু ফান্ডামেন্টাল অফ কম্পিউটিং আর কিছু জিনিস এখানে আছে, আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে মাল্টিটাস্কিং। তো মাল্টিটাস্কিং বিষয়টা হচ্ছে কি, তো আমরা যদি জাস্ট মাইক্রো প্রসেসর দিয়ে যদি একটা বুঝার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখো, আম, ডাউনলোডের কাজটা কমপ্লিট করবে, আবার সেম সে স্ট্যাকে নিয়ে চলে যাবে এবং আগেরটা সে রিস্টোর করবে। তাহলে এখন আমি বলতে পারি যে কিছুক্ষণ পর পর সে একবার হচ্ছে কি ইউটিউব রান করতেছে, একবার সে ডাউনলোড করতেছে। তাহলে এই টাইম স্লটটা যদি একদম ছোট হয়, তাহলে আমার কাছে মনে হবে এই দুইটা জিনিস প্যারালালে চলতেছে। এটা হচ্ছে মাল্টিটাস্কিং। বুঝতে পারছো মাল্টিটাস্কিং কনসেপ্টটা কি? মানে মাল্টিটাস্কিং বলতে বোঝায় আমি এট এ টাইম হচ্ছে দুইটা টাস্ক কমপ্লিট করব, কিন্তু প্রসেসর এট এ টাইম কি দুইটা করতে পারবে? এই প্রসেসরটা করতে পারবে না। তাহলে আমি এট তাকে দুইটা কিভাবে করাবো? করাবো হচ্ছে যে আমরা তাকে কি করব, এইখানে ধরো আমি এই দুইটা কোড, তাহলে এই কোডটা হচ্ছে আমার কি ওয়াচিং ভিডিও। আমি যখন ওয়াচিং ইউটিউব, আমি ইউটিউব দেখতে যাচ্ছি, তাহলে এটার কোডটা হচ্ছে বা ইউটিউব রান করতে যাচ্ছি, এই কোডটা হচ্ছে ধরো এই জায়গার মধ্যে আছে। আবার ধরো আমি কোনো একটা জিনিস ডাউনলোড করতে যাচ্ছি, তো এই কোডটা ধরো এই জায়গার মধ্যে আছে। তাহলে এখানে একটা তার অ্যাড্রেস আছে, আর এই কোডের একটা কি অ্যাড্রেস আছে না, সেগমেন্ট আর অফসেট অ্যাড্রেস। আচ্ছা, এখন প্রসেসরের মধ্যে সিএসআইবি এর মধ্যে কি থাকে, নেক্সট যে ইনস্ট্রাকশন রান করবে সে অ্যাড্রেসটা থাকে না? আচ্ছা, তো যারা এই সেকশন তারা বুঝবা, যাদেরকে আমি ফোর্থ সেকশনটা পড়েছিলাম, মানে ফোর্থ সেগমেন্টটা পড়েছিলাম। তো এখানে খেয়াল করো, প্রথমত সে কি করবে, এই সিএস বা ওই ফার্স্ট যে কোডটা আছে এই কোডগুলো ওয়ান বাই ওয়ান, লাইন বাই লাইন সে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর কিছুক্ষণ পর তার যে সিএসআইবিটা সে আবার স্ট্যাকে পাঠিয়ে দিবে, এবং সে পরবর্তীতে এই যে ডাউনলোডের যে কোডটা আছে, কোডটা হচ্ছে সে কোথায় নিয়ে আসবে, সিএসআইবি তে নিয়ে আসবে। মানে কি, এবার সে ডাউনলোডের কোডটা এক্সিকিউট করবে। আবার কিছুক্ষণ পরে কি করবে, সে স্ট্যাকে নিয়ে গিয়ে আবার আগের কোড, মানে তোমার ওয়াচিং ভিডিও ইউটিউবের তার কোডটা সে ইনস্টল করবে, দেন সেটা এক্সিকিউট করবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ হচ্ছে তোমার কি ইউটিউবের কোডটা এক্সিকিউট করতেছে, আর কিছুক্ষণ সে ডাউনলোডের কোডটা এক্সিকিউট করতেছে। তাহলে এখানে এই কারণে এটা এখন টাইম সুইচিংটা খুব ফাস্ট হওয়ার কারণে আমার কাছে মনে হবে দুইটা এট টাইম রান করতেছে। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এটাকে বলে একটা মাল্টিটাস্কিং। তাহলে মাল্টিটাস্কিং ইজ দ্য অ্যাবিলিটি অফ অপারেটিং সিস্টেম টু এক্সিকিউট মাল্টিপল টাস্ক সিম। তো একটা মাল্টিপল টাস্ক করবে, যদিও সে একসাথে করে না, কিন্তু আমার কাছে মনে হয় সেটা সেম টাইম হচ্ছে। ইট ডাজ নট মিন দ্যাট অল টাস্ক রান এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম, বাট দ্য সিপিইউ সুইচেস বিটুইন দেম সো কুইকলি দ্যাট ইট অ্যাপিয়ার্স সিমultaneous টু দ্য ইউজার। মানে সিপিইউ কি করে, খুব ফাস্ট এই কোডগুলোকে সুইচ করে, একবার এটা একটু রান করবে, এটা আরেকবার অন্যটা রান করবে। এভাবে সুইচ হওয়ার কারণে আমার কাছে মনে হবে সে দুইটা একসাথে রান করতেছে। তো এটাকে হচ্ছে এখন এই কাজটা করার জন্য, দেখো এই কাজটা করার সিলেক্টে দেখো অটোমেটিক টাস্ক হ্যান্ডলিং মানে কি বোঝায়। এই যে আমরা বলছিলাম যে ইনিশিয়ালি সে, ধরো আমি যদি দুইটা কাজ করি, একটা হচ্ছে ইউটিউব ভিডিও দেখা আর একটা হচ্ছে তোমার ডাউনলোড করা, তাহলে সে প্রথমে ইউটিউব ভিডিও রান করলো, তারপর হচ্ছে এটা এই কোডটা হচ্ছে আবার হচ্ছে স্ট্যাকে দিয়ে আবার সে পরবর্তীতে ডাউনলোডিং এর কোডটা স্টোর করলো কোথায়, প্রসেসরের মধ্যে, আবার প্রসেসর সেটা এক্সিকিউট করবে। তাহলে এই যে তার অটোমেটিকলি আমার এই কোডগুলো হচ্ছে কি হচ্ছে, সুইচ হচ্ছে, একবার এটার কোড এক্সিকিউট হচ্ছে, একবার আরেকটা। তো এটাকে বলা হচ্ছে অটোমেটিক টাস্ক হ্যান্ডলিং। বুঝে গেছে? যেমন একটা এক্সাম্পল হচ্ছে কি, যে ডাউনলোডিং এ ফাইল হোয়াইল ওয়াচিং এ ভিডিও, আপডেটিং সফটওয়্যার হোয়াইল ব্রাউজিং দ্য ইন্টারনেট, রানিং অ্যান্টিভাইরাস স্ক্যাম হোয়াইল ওয়ার্কিং অন স্প্রেডশিট। তাহলে এই যে একাধিক কাজ একসাথে করা, তো এটা মূলত মাল্টিটাস্কিং এর কারণে আমরা করতে পারি। বুঝে গেছে?
আচ্ছা, এখন মাল্টি ইউজার সিস্টেম বলতে কি বোঝায়? এটা এমন একটা ডিভাইস বা কম্পিউটার যার মধ্যে হচ্ছে একাধিক ইউজার অ্যাক্সেস করতে পারে সিমultaneously, মানে একসাথে। এটা হচ্ছে তোমার মাল্টি ইউজার সিস্টেম। তো এখন দেখো, পারফরম্যান্স এনহ্যান্সার ইন মডার্ন সিপিইউ। এখন আমরা সিপিইউ এর পারফরম্যান্স বাড়াতে চাচ্ছি। কিরকম? একটা সিপিইউ চিন্তা করো, যে আমরা যদি রেফারেন্স হিসেবে যদি 8086 চিন্তা করি, 8086, তো একটা সিপিইউ মূলত হচ্ছে কি করে, যে এখানে তোমার কি থাকে, এখানে তোমার ইনপুট আউটপুট ডিভাইস, তাই না? আর এখানে একটা তোমার কি মেমোরি, এটা হচ্ছে মেমোরি। সে ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে যে আমি যদি কোনো একটা ছবি তুলি, তাহলে ছবিটা প্রথমে প্রসেসর যাবে, প্রসেসরটা সেটা হচ্ছে মেমোরিতে যাবে। তো আমি যাই করুন না কেন, সবগুলো কার মধ্যে যাবে? প্রসেসর দিয়ে মেমোরিতে যাবে, অথবা মেমোরি থেকে প্রসেসর ইনপুট আউটপুট ডিভাইসে আসবে। এখন যেহেতু এই প্রসেসরটা সবকিছু হ্যান্ডেল করে, এখন আমি যদি ধরো, এখন খেয়াল করো, আমি কোনো এরিথমেটিক অপারেশন করতে যাচ্ছি, যেমন তুমি যদি নর্মাল যোগ বিয়োগ করো, ঠিক আছে? তাহলে তুমি 2 এর সাথে 3 যোগ করছো, সেটা কত? 5 না? এটা খুব ইজি। কিন্তু এখন তুমি যদি ধরো arithmetic অপারেশন করো, যে 2 into tan ইনভার্স কত? 5, আর 3 into 2 ইনভার্স 2 into tan ইনভার্স হচ্ছে কত? 4। এই দুটো তুমি ভাগ করতে যাচ্ছ অথবা গুণ করতে যাচ্ছ, তাহলে এই টাস্কটা কি আরো জটিল না? এই জটিল। এখন এই জটিল টাস্কটা যদি আমি মেইন প্রসেসর দিয়ে করাতে চাই, দেখা যাচ্ছে প্রসেসর এই টাস্কটা কমপ্লিট করতে অনেক বেশি টাইম লাগবে। তার মানে যতক্ষণ সে টাস্কটা কমপ্লিট করতেছে, ততক্ষণ এটাকে আমি অন্য কাজে আর ইউজ করতে পারবো না। তার মানে কি হচ্ছে? আমার প্রসেসর এফিসিয়েন্সি কমে যাচ্ছে না? হ্যাঁ। আবার ধরো তুমি গ্রাফিক্স কার্ড ইউজ করে নিই আমরা অনেক সময়। হ্যাঁ, গ্রাফিক্স কার্ড কেন ইউজ করি? তাহলে আমি যদি মেইন প্রসেসরতে যদি আমি গ্রাফিক্সের কাজ করতে যাই, তাহলে প্রসেসর যে ওভারঅল অন্য কাজগুলা সে এটাতে এত টাইম দিতে পারবে না, বা তার এফিসিয়েন্সিটা কমে যাবে। এখানে গ্রাফিক্স কার্ড হচ্ছে এটা আরেকটা প্রসেসর, সেটা শুধু গ্রাফিক্সের কাজগুলো হ্যান্ডেল করার জন্য ইউজ করা হয়। একইভাবে এই ম্যাথমেটিক্যাল বা সায়েন্টিফিক ক্যালকুলেশনগুলো করার জন্য আমি যদি মেইন প্রসেসরকে ইউজ করি, এক্ষেত্রে আমার মেইন প্রসেসর স্পিডটা কমে যাবে। এই কারণে এই যে কিছু এই মেইন প্রসেসরের সাথে আমি একটা ডেডিকেটেড প্রসেসর আমরা ইউজ করব, যে ডেডিকেটেড সফটওয়্যার একটা স্পেসিফিক কাজের জন্য ডিজাইন করা। হয় সে ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করবে, অথবা সে গ্রাফিক্সের কাজগুলো করবে। এই যে তার হেল্পিং হ্যান্ড হিসেবে যে প্রসেসরটা আছে, যেটা দিয়ে সে স্পেসিফিক কোনো টাস্ক কমপ্লিট করে ডেডিকেটেডলি, ওইটাকে বলা হচ্ছে কোপ্রসেসর। বুঝতে পারছো কোপ্রসেসর? আচ্ছা, তাহলে এখন এখানে দেখো, কোপ্রসেসর হচ্ছে কি মেইন প্রসেসরের সাথে থাকে। এই যে হেল্পার প্রসেসর দ্যাট works with the main CPU to handle a specific job more efficiently. Why it use? Think CPU as a team leader, it manage many tasks, but when tasks become more complex, CPU hand them off আচ্ছা কোপ্রসেসর। তো যদি কোনো একটা টাস্ক যদি কমপ্লিট হয়, তখন সিপিইউ ওইটা নিজে না করে সে কোপ্রসেসর দিয়ে করে। তার মানে সে ফ্রি হয়ে যাবে, তার মানে সে অন্য কাজগুলো করতে পারবে। ঠিক আছে? তো মেইন পারপাস হচ্ছে টু স্পিড আপ পারফরম্যান্স, মানে এটা দেওয়ার কারণে কি হচ্ছে, আমার প্রসেসরটা আর ওই এক্সট্রা লোডটা নিতে হচ্ছে না, এটাকে আমি অন্য প্রসেসর দিয়ে করাচ্ছে, তার স্পিডটা বেড়ে যাবে। ঠিক আছে? যেমন হেভি ক্যালকুলেশন, গ্রাফিক্স, রেন্ডারিং, সিগন্যাল প্রসেসিং, এগুলো আমরা কোপ্রসেসর দিয়ে করাতে পারি। বুঝে গেছে জিনিসটা? হ্যাঁ, এটা একটা আলাদা প্রসেসর, কিন্তু তার তো ডেডিকেটেডলি প্রসেসর, মানে তাই সে হয়তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করবে। মানে মেইন প্রসেসর যেটা হচ্ছে সব ধরনের কাজ করবে, ইনপুট আউটপুটের সাথে ইন্টারাকশন করবে, মেমোরির সাথে ইন্টারাকশন করবে, সবকিছু করবে, তাই না? কিন্তু আমি যদি তাকে যদি স্পেসিফিক কোন একটা কাজের জন্য অ্যাসাইন করতে চাই, তাহলে আমরা একটা কোপ্রসেসর ইউজ করতে পারবো। এরকম অনেকগুলো কোপ্রসেসর আছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো ডুয়াল কোর প্রসেসর। এখন আমি আমার প্রসেসর স্পিড বাড়াতে চাচ্ছি। এখন একটা প্রসেসর একটা কোর, মানে এখানে কি থাকে, মানে একটা প্রসেসর মধ্যে ডুয়াল কোর। সিঙ্গেল কোর ইউনিট মানে হচ্ছে কি, তার মধ্যে একটা অ্যারিথমেটিক ইউনিট আছে। কোর বলতে কি বোঝায়? মানে এখন ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো কি অ্যারিথমেটিক ইউনিট করে না? আলু। ঠিক আছে? আলুটা হচ্ছে মেন জিনিস। তো সে মূলত অ্যারিথমেটিক অপারেশন করবে, আর যোগ বিয়োগ গুলো করবে। আচ্ছা, তো ডুয়াল কোর মানে কি? এখানের মধ্যে কয়টা আলো এল আছে? দুইটা আছে। তাহলে এখন দেখো, এই দুইটা প্রসেসর এট এ টাইম হচ্ছে কি দুইটা কাজ করতে পারবে না? আচ্ছা, তো আমরা আগে যেটা মাল্টিটাস্কিং করতেছি, যে একটা প্রসেসর দুই তিনটা কাজ করতেছে, এখন আমরা ডুয়াল কোর দেওয়া মানে কি, আমি দুইটা প্যারালাল টাস্ক কমপ্লিট করতে পারবো, দুইটা প্রসেসরকে আমি আলাদা আলাদা ভাবে কি করতে পারবো, ইউজ করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ডুয়াল কোর প্রসেসর আমার স্পিড বাড়বে না কমবে?
বাড়বে। তাহলে আমাদের অনেক সময় প্রসেসরগুলো যে হচ্ছে ডুয়াল কোর আছে, আবার হচ্ছে 4টা কোর আছে বা 8টা কোর এরকম থাকে। ঠিক আছে? মানে 4টা কোর পর্যন্ত 4টা 4 বা 8 এরকম কোর থাকে, মানে কি সে এট টাইম এতগুলা প্যারালালি সে প্রসেসিং ইউনিট থাকে বা তার স্পিডটা আমরা এভাবে বাড়াইতে পারি। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, আচ্ছা এখন ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি মানে কি? ক্যাশ মেমোরি হচ্ছে খেয়াল করো, আমরা এই যদি একটা প্রসেসর থাকে, এটা হচ্ছে মাইক্রো প্রসেসর, তাই না? আর এটা হচ্ছে ধরো আমার একটা মেমোরি। তো একটা হচ্ছে মেমোরি, এটা হচ্ছে মেমোরি। তো তোমরা এটা কি আমি ক্লাসে এক্সপ্লেইন করছিলাম হয়তো। দেখো, তোমরা যখন আহ, যে কোনো কিছু, ধরো মোবাইলে তোমার অনেকগুলো অ্যাপ আছে, ইউটিউব হতে পারে, তারপরে হচ্ছে তোমার ফেসবুক হতে পারে। এখন তুমি এট এ টাইম 2টি বা 3টে ইউজ করতে যাচ্ছ। এখন খেয়াল করো, তুমি যখন ইউজ করতেছো অনেকগুলো ট্যাব অন করা, যেমন ফেসবুকে ট্যাব অন করা, তারপর হচ্ছে ইউটিউবে ট্যাব অন করা, তারপর হচ্ছে আর কিছু মানে গুগল ক্রোম ট্যাব অন করা। এখন তুমি যখন সুইচ করবা, ধরো তুমি এখন হচ্ছে ইউটিউবে একটু ঢুকলা, ঢুকে আবার ফেসবুকে আসলা। এখন ফেসবুকে যখন আসলা, তখন কি তুমি কি দেখতে পাবা? আগে যেখানে ছিল সেখানে দেখতে পাবা, নাকি এটা আবার নতুন করে তোমার রিফ্রেশ হয়ে আবার প্রথম থেকে আসলে সেটা দেখতে পাবা? হ্যাঁ, এখন তুমি যদি অনেকক্ষণ এটাকে যদি তুমি যদি মানে রাখো, মানে কোথাও ইউজ না করে যদি রেখে দাও, আবার যদি ওখানে ফেসবুকে যাও, তখন কি আবার কি রিফ্রেশ করবে নাকি আগের জায়গা থেকে আসবে? রিফ্রেশ করবেন। তার কারণ কি? কারণ এই যে মাইক্রো প্রসেসর যখন কোনো মেমোরিকে অ্যাক্সেস করবে, যখন মেমোরির সাথে নরমালি মেমোরিটা হচ্ছে মাইক্রো প্রসেসরের বাইরে থাকে। তো মাইক্রো প্রসেসর যখন মেমোরি অ্যাক্সেস করতে যাবে, তো যেটা ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করে ওই ডাটাটা মাইক্রো প্রসেসরের সাথে ছোট্ট একটা মেমোরি থাকে, এটা হচ্ছে ক্যাশ মেমোরি বলা হয়। আমি কথা বুঝছো? মেইন মেমোরিটা কিন্তু মাইক্রো প্রসেসরের বাইরে। তাহলে একটা ক্যাশ মেমোরি থাকে, ক্যাশ মেমোরি কি করে, সে দেখে হচ্ছে যে কোন ডেটাটা বা কোন জিনিসগুলো, কোন কোডগুলো সে ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করে। তখন এই কোডগুলো হচ্ছে তোমার এই ক্যাশ মেমোরির মধ্যে স্টোর থাকে। তখন মাইক্রো প্রসেসর সেটাকে হচ্ছে মেমোরি থেকে, যদি তোমার কি না করে, মেমোরি থেকে তোমার ডাটা না নিয়ে সে ক্যাশ মেমোরি থেকে ডাটাটা নেয়। তখন এই কারণে আমার ওই ভ্যালুটা হচ্ছে সে হোল্ড করে রাখতে পারে। কিন্তু ক্যাশ মেমোরি হচ্ছে স্পেসটা ছোট, তার সাইজটা ছোট। এই কারণে যেমন রিসেন্টলি যেগুলো ইউজ হয়, যদি ধরো তুমি ফেসবুক ইউজ করছো অনেকক্ষণ আগে, তারপরে মাঝখানে অনেক কিছু ইউজ করছো, তখন সেটা ক্যাশ মেমোরি থেকে হারিয়ে যাবে। তখন সে যখন আবার তুমি অন করবে, তখন সে মেইন মেমোরি থেকে ডাটাটা আনবে, তখন এখানে রিফ্রেশ হয়ে যায়। তো ক্যাশ মেমোরি মূলত কি করে, এই আমার প্রসেসর যে ফ্রিকোয়েন্টলি যে ডাটাগুলো ইউজ করে, ওই ডাটাটা বা যে কোডগুলো ইউজ করে, যে প্রোগ্রামটা ইউজ করে, ওই প্রোগ্রামটা স্টোর করে রাখবে। বুঝতে পারছো? আচ্ছা, তো নরমালি ক্যাশ, আচ্ছা দেখো, ক্যাশ মেমোরি যে স্মল, দেখো এটা কিন্তু খুবই স্মল, কিন্তু হাই স্পিড মেমোরি, মানে হাই স্পিড মানে ইজিলি খুব দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারে, কিন্তু র্যাম নরমালি এত স্পিড না। ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস ডাটা এন্ড ইনস্ট্রাকশন, তাহলে কি সে স্টোর করবে, যেটা ফ্রিকোয়েন্টলি ডাটা অ্যাক্সেস করে কে সিপিইউ, এবং ইনস্ট্রাকশন সে, এই দুইটা জিনিস সে কি করে ক্যাশ মেমোরি হোল্ড করবে। এখন দেখো, মডার্ন প্রসেসর অপারেট মাস ফাস্টার দেন মেইন মেমোরি। আচ্ছা, তো ক্যারেক্টারিস্টিক হচ্ছে মাস ফাস্টার র্যাম দেন র্যাম, র্যাম চেয়ে বড়, স্মলার ইন সাইজ, এটা নরমালি সাইজ ছোট হয়, ভায়োলেট মেমোরি মানে হচ্ছে পাওয়ার অফ হলে এটা চলে যাবে। আচ্ছা, এখন ক্যাশ মেমোরি হচ্ছে তিনটা আছে, তিন ধরনের ক্যাশ মেমোরি আছে। একটা হচ্ছে সিপিইউর সাথে আছে, যে নরমালি আমরা যখন হচ্ছে ডুয়াল কোর যদি প্রসেসর হয়, তাহলে তার আচ্ছা যদি ডুয়াল কোর প্রসেসর হয়, তার প্রসেসিং ইউনিট কয়টা বলো তো? দুইটা। আচ্ছা, তো ডুয়াল কোর প্রসেসর হলে তার প্রসেসর ইউনিট একটা সিপিইউ, এটা একটা সিপিইউ, তাহলে এখানে আমার দুটো প্রসেসর। তাহলে এটা দুটোর, তাহলে প্রতিটা প্রসেসরের জন্য একটা ক্যাশ মেমোরি থাকবে। এটা ক্যাশ মেমোরি, এটা হচ্ছে লেভেল 1 ক্যাশ মেমোরি। এরপর আরেকটু বড় সাইজের একটা ক্যাশ মেমোরি থাকবে, এটা হচ্ছে লেভেল 2 ক্যাশ মেমোরি। প্রতিটার জন্য প্রসেসরের জন্য ক্যাশ মেমোরি থাকে। এবং এই একটা আমার সিপিইউর মধ্যে যত, মানে একটা হচ্ছে প্রসেসরের মধ্যে যতগুলো তোমার হচ্ছে কি থেকে প্রসেসিং ইউনিট থাকে, সবগুলোর জন্য একটা কমন ক্যাশ থাকবে, সেটা হচ্ছে লেভেল 3 হচ্ছে ক্যাশ। বুঝতে পারছো? এখানে যদি ২টা আছে বা ৪টা হতো, তাহলে ৪টার জন্য একটা কমন, সেটা হচ্ছে লেভেল 3। তাহলে এগুলো একটাতে একটা সাইজ আস্তে আস্তে হচ্ছে বাড়তে থাকে। তো এখন থেকে এখানে বলা আছে যে আমরা লেভেল 3 তে একটু দেখি, শেয়ার্ড অ্যামং দ্য কোর ইন মাল্টি কোর প্রসেসর, মানে মাল্টি কোর যদি একাধিক কোর থাকে, লেভেল 3 টা সবাই কি করে শেয়ার করে। এবং এটা নরমালি যেহেতু সবাই শেয়ার করে, এবং এটার সাইজটা নরমালি বড়, 2 মেগাবাইট থেকে 32 কিলোবাইট প্লাস। বুঝতে পারছো? ওকে, এখন দেখো পাইপলাইনিং। পাইপলাইনিংটা আমি তোমাদেরকে মিডের আগে পড়াইছিলাম, যখন মাইক্রো প্রসেসর পড়াইছিলাম। কি আমাকে বলতে পারবো যে মাইক্রো প্রসেসরের মধ্যে কেন দুইটা ইউনিট থাকে?
একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। মানে আমরা বলছিলাম যে হ্যাঁ, তারপরে হ্যাঁ, ভেরি গুড। তার মানে তার পাইপলাইন হচ্ছে কি, তার কোডটাকে না, মাইক্রোপ্রসেসর নরমালি কি করে, মাইক্রোপ্রসেসর হচ্ছে ইনিশিয়ালি এটা যদি মাইক্রোপ্রসেসর হয়, এটা যদি একটা যদি মেমোরি হয়, ঠিক আছে, তো মেমোরি সে প্রথম হচ্ছে এই কোডটাকে সে কোথায় নিয়ে আসবে, এই কোডটাকে সে প্রসেসর নিয়ে আসবে। এই কাজটা আমরা কি বলি, ফেচ বলি না, ফেচিং। তো ফেচিং করার জন্য অনেক ধরনের ওয়ে আছে, সে হচ্ছে অ্যাড্রেস পাঠাবে, অ্যাড্রেস পাঠালে সে ডাটাটা দিবে, দেওয়ার পর সে এখন ফেচ করার পর এটা কি করা হয়, এটা সে বোঝার চেষ্টা করবে, বোঝাটাকে বলা কি বলা, ডিকোড বলা হয় না, ডিকোড বলা হয়। আচ্ছা, তো তারপর হচ্ছে সে কি করবে, এক্সিকিউট, এক্সিকিউট করবে। তো আমরা নরমালি এই তিনটে স্টেজ পড়ছি না, এখন আমরা আরেকটু ডিটেলস পড়াশোনা করি। তো পড়াশোনা করি যেটা হচ্ছে আমরা তখন আমাদের যে 8086 সেটাকে আমরা দুইটা ইউনিটে ভাগ করছি, ফেচিংটাকে একটা ইউনিট আর ডিকোড এক্সিকিউটকে আমরা আরেকটা ইউনিটে দিছি। এই জন্য আমার এখানে তোমার কয়টা, দুইটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এটাকে আমি আরো কিছু ভাগে ভাগ করব, যে ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইপ। ইনস্ট্রাকশন এক্সিকিউশন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পাইপলাইন, একটা হচ্ছে নন পাইপলাইনিং। পাইপলাইনিং মানে কি, পাইপলাইনিং মানে হচ্ছে আমার একটা কোডকে সে যখন নিবে, এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করব। কয়েকটা ভাগে ভাগ করব মানে হচ্ছে কি, এখানে ধরো হচ্ছে এই ধরো এখানে আমরা যদি আগের আগের থিওরি থেকে আমরা বুঝি, একটা হচ্ছে ফেস এক্সিকিউট কোড। তাহলে প্রথম কোডটা যখন ফেচ হবে, আচ্ছা, তাহলে এখানে আমরা যদি তিনটে স্টেজ চিন্তা করি, একটা হচ্ছে তোমার ফেচ, এটা হচ্ছে এক্সিকিউট, আর একটা হচ্ছে তোমার কত, ডিকোড। বুঝতে পারছো, আমরা যদি এখানে তিনটা স্টেপ চিন্তা করি, তাহলে দেখো একটা এক নম্বর কোড যখন ফেচ করবে, আহ, প্রথম কোডটা ফেচ করতেছে, ঠিক আছে, পরবর্তীতে এটা ধরো ক্লক সাইকেল, ক্লক ঠিক আছে, 1 2 3 4 5, এবার আমি যদি দেখি পরবর্তীতে এটা দেয়, পরবর্তীতে যখন আমি যখন সেকেন্ড ক্লকে যাবে, তখন হচ্ছে কি, তখন প্রথম কোডটা, প্রথম হচ্ছে কোডটা এক্সিকিউট করবে, আর 2 নম্বর কোডটা হচ্ছে কি করবে, ফেচ করবে। আমার কথা বুঝে গেছে। 3 নম্বর সাইকেল হচ্ছে কি হচ্ছে, প্রথম কোডটা হচ্ছে তোমার কি ডিকোড করবে, 2 নম্বর কোডটা হচ্ছে এক্সিকিউট করবে, 3 নম্বর কোডটা হচ্ছে ফেচিং করবে। তো এভাবে হচ্ছে তোমার কি হয়, যে একটা ফেচ হতে থাকবে, একটা এক্সিকিউট হতে থাকবে, আর একটা হচ্ছে তোমার ডিকোড হতে থাকবে। এখন খেয়াল করো, ফুল ডিকোড হওয়া মানে কি একটা কোড ফুল রান হওয়া। তাহলে এখন এক্ষেত্রে কি হয়, একটা শেষ হওয়ার আগে কি আরেকটা শুরু হয়ে যায় না, তখন আমি প্যারালাল কাজ করতে পারি, তাহলে এটা একটা পাইপলাইনিং। আর যদি নন পাইপলাইনিং হয়, নন পাইপলাইনিং করতে এখানে কোনো কি থাকে না, কোনো সেগমেন্ট থাকে না, যেমন 8085, যে একটা কোড ফেচিং থেকে ডিকোড এক্সিকিউট হওয়া পর্যন্ত হচ্ছে ফুল কাজ সম্পূর্ণ হওয়া না হওয়া পর্যন্ত আরেকটা কোড ফেচ হবে না, এটাকে বলা নন পাইপলাইনিং। বুঝে গেছে। যেমন ধরো ইনস্ট্রাকশন 1, ইনস্ট্রাকশন 1 যখন ফেচ থেকে শুরু করে এক্সিকিউশন হয়ে যাবে, তখন ইনস্ট্রাকশন 2টা শুরু হবে, তারপর ইনস্ট্রাকশন 2 শেষ হলে তারপর ইনস্ট্রাকশন 3, তাহলে এটাকে বলা হচ্ছে তোমার কি, নন পাইপলাইনিং। ক্লিয়ার এতটুকু। আচ্ছা, আচ্ছা, এখন পাইপলাইনিং কি? পাইপলাইনিং রেফার্স ডিভাইড এন্ড এক্সিকিউশন, মানে একটা কোডের আমরা ফেচিং থেকে শুরু করে একদম এক্সিকিউশন পর্যন্ত আমরা কিছু ভাগে ভাগ করব, এবং প্রতিটা ভাগ প্যারালালে আমরা রান করব। এটা হচ্ছে তোমার হচ্ছে পাইপলাইনিং। ইনস্ট্রাকশন ইনটু মাল্টিপল স্টেজ এক্সিকিউটিং দিস স্টেজ ইন প্যারালাল ফর ডিফারেন্ট ইনস্ট্রাকশন। আচ্ছা, তো এটা কি পয়েন্ট, কি ইনস্ট্রাকশন আর ডিভাইড ইনটু মাল্টিপল স্টেজ, তাহলে আমার একটা ইনস্ট্রাকশন যেটা মেমরি থেকে আসবে সেটাকে আমি অনেকগুলো স্টেজে ভাগ করব, এবং প্রতিটা স্টেজ আমরা কি প্যারালালে রান করব। এখন পাইপলাইনের স্ট্রাকচারটা কি, যে প্রতিটা স্টেজ রান করার জন্য কিছু রেজিস্টার থাকবে, লজিক থাকবে, আচ্ছা, তারপর ইন্টারমিডিয়েট রেজাল্ট থাকবে, ইনপুট অফ নেক্সট থাকবে, এবং সিনক্রোনাইজেশন ডাটা থাকবে। তো এটা একটু পরেরটা দেখো, একটু ক্লিয়ার হবে। ইনস্ট্রাকশন পাইপলাইন স্টেজ, তো এখানে আমরা নরমালি এটাকে 5টা ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে কি দেখো, আমরা যদি আবার একটু চিন্তা করি, তাহলে একটা কোড নিয়ে আমরা চিন্তা করি, তাহলে আমরা আবার ফিগারটা আঁকতেছি, অনেকবার আগে ফেলছি, তো আবার আঁকি। এটা হচ্ছে 8086, ঠিক আছে। এখন দেখো এখানে ধরো একটা হচ্ছে মেমোরি, এটা হচ্ছে মেমোরি, মেমোরি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা দিলাম ডাটা সেগমেন্ট। এখন আমি কোনো একটা ইনস্ট্রাকশন দিলাম, মুভ এ এল, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কত, বিএক্স। ক্লিয়ার এতটুকু। ধরো এটা হচ্ছে ডাটা সেগমেন্ট, আর বিএক্স এর ভ্যালু হচ্ছে তোমার কত, 2000। তাহলে এটা বললাম হচ্ছে, ধরলাম এটা হচ্ছে তোমার কত, 2000। তার মানে কি, এটা হচ্ছে তোমার কত, এটা ধরলাম হচ্ছে 3AH। তাহলে এখানে যদি মাইক্রোপ্রসেসর, এখানে যদি এক্স রেজিস্টার থাকে,
তাহলে এটা হচ্ছে তোমার কত AL, এটা তোমার কত AH AL। এই বুঝতেছো? জি স্যার। আর মিনিটে কি মুভ AL BX মানে কি? BX ব্যাকেন্ডি বুঝাচ্ছে এটা একটা অফসাইড অ্যাড্রেস, মানে 2000 লোকেশনে যে অফসাইড অ্যাড্রেসটা আছে, অফসাইড 2000 লোকেশন যে অফসাইড অ্যাড্রেস, সেখান থেকে ডাটাটা কোথায় আসবে? AL এর মধ্যে আসবে। তাহলে AL এর মধ্যে কত আসবে? 3A, তাই না? আচ্ছা, এখন এই পুরো ইনস্ট্রাকশনটাকে আমরা একটু যদি ডিভাইড করি, আর তাহলে এটা ডাটা সেগমেন্ট গেল, এটার উপর হচ্ছে কি থাকবে? কোড সেগমেন্ট ধরলাম, তাই না? কোড সেগমেন্ট, এই কোড সেগমেন্টের মধ্যে এই কোডটা আছে, এই কোড সেগমেন্টে এই কোডটা আছে। তাহলে মাইক্রোপ্রসেসর প্রথমে কি করবে? এই কোডটাকে প্রথমে মাইক্রোপ্রসেসর হচ্ছে কোথায় নিবে? ফেচ করবে, তাই না? ফেচ করে বুঝবে যে, ফেচ করার পর সে এবার ডিকোড করবে, তাই না? এখন ডিকোড করার পর সে বুঝতেছে যে এখানে মূলত আমার এই BX থেকে ডাটা আমি AL আনতেছে, তাই না? এখন সে এক্সিকিউট করবে। এখন এক্সিকিউট করার জন্য তাকে কি করতে হবে? তাকে আবার মেমোরিতে গিয়ে এই ডাটাটা আনতে হবে না? আমার কথা বুঝছো? আচ্ছা, আমি আবার বলি। ধরো এই যে কোডটা আমরা যখন হচ্ছে ল্যাবগুলো করছি, তো কোডগুলো আমরা নরমাল হেক্সাতে দিছি, এগুলো কোড সেগমেন্টে থাকে। এই কোডটা ধরো এখানের মধ্যে আছে, যে মুভ AX ABX AL BX, এই কোডটা এখানে আছে। এখন মাইক্রোপ্রসেসর প্রথমে কোডটা নিবে, নেওয়ার পর সে দেখে দিবে, তারপর হচ্ছে ডিকোড করবে। ডিকোড করে সে বুঝবে যে এখানে BX থেকে PX লোকেশনে যে ডাটা আছে সেটা AL এর মধ্যে আসবে। এখন সে যখন BX লোকেশন থেকে ডাটা AL এর মধ্যে আনতে যাবে, মানে এক্সিকিউট করতে যাবে, তার মানে কি তাকে প্রথমে একটা মেমোরিতে অ্যাক্সেস করতে হচ্ছে না? আবার আবার মেমোরি। তাহলে এইটা দেখো, এক্সিকিউশন করতে গেলে যদি আমার কোনো মেমোরিতে অ্যাক্সেস করতে চাই বা মেমোরিতে ডাটা নিতে চাই, ডাটা বা রাখতে চাই, তখন আমার মেমোরি অ্যাক্সেস করতে হবে। তাহলে এটা মেমোরি অ্যাক্সেস, মানে এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। বুঝতে পারছো? এখন মেমোরি থেকে যখন অ্যাক্সেস করবে, সে এত ডাটাটা নিয়ে আবার কোথায় রাখবে? আমার মাইক্রোপ্রসেসর রেজিস্টার, মানে AL এর মধ্যে রেখে দিবে না? হ্যাঁ, তাহলে এটাকে বলতেছে রাইট ব্যাক, মানে সে মেমোরি থেকে ডাটা নিয়ে বা তোমার রেজিস্টার থেকে ডাটা নিয়ে সে আবার কোথায় মানে সে রাইট ব্যাক বলতে কি বোঝায়? সে মেমোরি থেকে ডাটাটা কালেক্ট করে আবার কোথায় রাখবে? রেজিস্টারের মধ্যে রাখবে, তাই না? তাহলে এভাবে আমরা তাকে কয়টা ভাগে ভাগ করতে পারি? যে কোনো একটা ইনস্ট্রাকশনটা 5টা ভাগে ভাগ করতে পারি। তো এখন দেখো এখানে খেয়াল করো যে পাইপলাইনিং জিনিসটা কিভাবে হয়। দেখো, এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো তাহলে এখানে প্রথম প্রথম ক্লকের মধ্যে দেখো, প্রথম ব্লকের ফার্স্ট ইনস্ট্রাকশনটা তোমার কি হচ্ছে? ফেচ হচ্ছে, তারপর ডিকোড হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে, তারপর মেমোরি লাগলে মেমোরি হবে, তারপর হচ্ছে এখানে তোমার রাইট ব্যাক। আবার দেখো এখানে আমরা যদি পরবর্তীতে পরের ক্লক সাইকেলে গেলে কি হচ্ছে? একটা বার যখন প্রথম সাইকেলটা ডিকোড হবে, তখন দ্বিতীয়টা হচ্ছে তোমার কি হবে? ফেচিং হবে। যখন দ্বিতীয়টা এক্সিকিউট হবে তখন হচ্ছে প্রথমটা এক্সিকিউট, তারপর ডিকোড হবে। তাহলে এইভাবে আমরা পাইপলাইনের মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারি? আহ, আরো ইফিশিয়েন্টলি তোমার হচ্ছে ইনস্ট্রাকশন গুলো ফার্স্ট আরো কি করা যায়, মানে মেমরি আরো ইফিশিয়েন্টলি আমরা ইউজ করতে পারি প্রসেসরকে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা গেল। এখন এই পাইপলাইনিং করতে গেলে কিছু প্রবলেম আছে। আচ্ছা, টাইপ অফ পাইপলাইনিং, পাইপলাইনিং হচ্ছে দুই ধরনের হতে পারে। তাহলে এখন এখানে খেয়াল করো, এই যে কোডটা আমরা দিলাম এখানে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যারিথমেটিক পাইপলাইনিং আর একটা হচ্ছে তোমার কি এক্সিকিউশন পাইপলাইনিং। তো এখন এখানে ধরো এই যে মুভ AX BX, এখানে কি কোনো অ্যারিথমেটিক অপারেশন হয়েছে নাকি জাস্ট কোনো ইনস্ট্রাকশন? বলো তো। ভেরি গুড, তাহলে এটাকে বলেছে ইনস্ট্রাকশন পাইপলাইনিং। ক্লিয়ার? এটার স্টেপ হচ্ছে এটা, এতক্ষণ যেটা বলছি সেটা। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এরিথমেটিক পাইপলাইনিং মানে কি? এরিথমেটিক পাইপলাইনিং মানে হচ্ছে, হ্যাঁ, ও যদি কোনো যোগ বিয়োগ করে তখন সে কিভাবে করবে? এখন যোগ বিয়োগ হচ্ছে নরমাল যোগ বিয়োগ না, আমরা যদি এটা যদি পাওয়ার বা এরকম কোনো যোগ বিয়োগ থাকে তখন সে কিভাবে এটা হ্যান্ডেল করবে? আমাকে তো বুঝে গেছে। তাহলে এখন আসলে আমরা অলরেডি আমরা ইনস্ট্রাকশন পাইপলাইনটা পড়ছি, এবার এরিথমেটিক পাইপলাইনটা দেখি। যে an arithmetic pipeline divides an arithmetic problem into various sub problem, হ্যাঁ, execute in various pipeline। তো এখন সেটা কি কি? the following sub operation are performed in this case। তাহলে arithmetic যখন হবে তখন সেখানে কিছু কি থাকতে পারে? কিছু দশমিক সংখ্যা থাকতে পারে। আমাকে তো বুঝতে পারছো?
আচ্ছা, এখন সে কি করবে? সে প্রথমত এরিথমেটিক অপারেশন সে ৪ টা ভাগ করবে। একটা হচ্ছে এক্সপোনেন্ট কম্পারিজন। তাহলে ধরো তোমাকে যখন আমি কোনো জিনিস যোগ করতে বলি, দেখো রেজিস্ট মাইক্রো তোমার এই ডিভাইসগুলো যখন কোনো যোগ বিয়োগ করে, সে সবসময় কি করে? ধরো তুমি যখন ২ এর ধরো ১২ এর সাথে তুমি ২ যোগ করতে যাচ্ছ, তাহলে এটা কিভাবে হবে? তাহলে প্রথমে কি করবা? প্রথমে এখানে একটা শূন্য ধরে নিতে হবে না? ব্যালেন্স করে নিতে হবে না? অঙ্কটা বুঝছো? আচ্ছা, তো তারপরে হচ্ছে তোমার কি এখানে যদি মনে করো যে 2 × 10 টু দি পাওয়ার হচ্ছে কত 3, তার সাথে তুমি যোগ করতে যাচ্ছ, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে তোমার কত 2000। তাহলে আমাকে যদি যোগ করতে চাইলে প্রথম আমাকে তাদের মধ্যে কি করতে হবে? অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে, বুঝে গেছে? আচ্ছা, তো এই অ্যালাইনমেন্টটাকে বলা হচ্ছে মন্টিস অ্যালাইনমেন্ট। মন্টিস অ্যালাইনমেন্ট মানে কি? সিগনিফিক্যান্ট ডিজিট অফ ফ্লোটিং পয়েন্ট নাম্বার। যেমন যদি বলে 1.23 হচ্ছে কত 02, এবং তোমাকে দেওয়া হচ্ছে 1.5, তাহলে এই দুইটা তোমাকে যোগ বিয়োগ বা গুণ করতে বলছে। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? এইগুলাকে প্রথমে সবগুলাকে ডিজিট সংখ্যা সমান করতে হবে, তাই না? এটাকে বলা হচ্ছে মন্টিস অ্যালাইনমেন্ট। তাহলে আমি যখন যোগ করব, সে প্রথমে এক্সপোনেন্ট কম্পারিজন। এক্সপোনেন্ট কম্পারিজন বলতে কি বোঝায়? যে পাওয়ার, যে আমি যখন ২ বা ৩ টের সঙ্গে যোগ বিয়োগ করব, সে প্রথমে দেখবে কার পাওয়ারটা বেশি। সে পাওয়ারটা সে, আমি আগে হোক পরে হোক ইনপুট দিই না কেন, সে যে পাওয়ারটা বেশি সেটাকে আগে রাখবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর মন্টিস অ্যালাইনমেন্ট বলতে কি বোঝায়? তারপর সে কি করবে? ওই যে ফ্লোটিং পয়েন্ট দশমিকের পরের সংখ্যাগুলো যদি তোমার কি না হয়, যদি ইকুয়াল না হয়, তাহলে সে শূন্য দিয়ে সে ইকুয়াল করবে। তারপর সে এডিশন সাবট্রাকশন করবে। এডিশন সাবট্রাকশনের পরে যদি আবার তোমার কোনো কি হয়, যে দশমিকের সংখ্যাগুলো যদি এলিমেন্ট ঠিক না থাকে, তখন সে আবার এলিমেন্ট ঠিক করে এটা নরমালাইজেশন করবে। আমার কথা বুঝে গেছে? তাহলে এখন খেয়াল করো, এখানে দেখো বলা হচ্ছে এটা সাবট্রাক্ট না, এটা হচ্ছে অ্যাড। অ্যাড টু নাম্বার এক্স এন্ড ওয়াই। এক্স হচ্ছে 0.3214 10 to the 3, ওয়াই হচ্ছে এটা। তো ফার্স্ট কি করে? ফার্স্ট অফ অল টু এক্সপোনেন্ট আর কম্পেয়ার। প্রথমে এই দুইটা এক্সপোনেন্ট কম্পেয়ার করে দেখবে যে এটার মধ্যে পাওয়ার 3, এটার মধ্যে হচ্ছে পাওয়ার 2, and the last of two exponent is chosen as the result exponent. তো এখন সে প্রথমত লার্জ কোনটা পাবে? এক্স পাবে নাকি ওয়াই পাবে? না না, লার্জ 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 না, এক্স পাবে। তাহলে সে প্রথমে এক্স এর ভ্যালু বসাবে। তারপর কি করবে? দি ডিফারেন্ট অফ দ্য এক্সপোনেন্ট হ্যাজ দেন ডিসাইড হাউ মেনি টাইমস উই মাস্ট শিফট দ্য স্মলার এক্সপোনেন্ট টু দ্য রাইট। তাহলে এখন কি করতে হবে? এখন সে হচ্ছে ওই তোমার কি করবে? অ্যালাইনমেন্ট ঠিক করবে, যে পাওয়ার অনুসারে সে কি করবে? অ্যালাইনমেন্টটা ঠিক করবে, তাই না? বুঝে নাই? ধর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3, আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 2। 10 টু দি 3 মানে কত? 1000 না? তাহলে এখানে আরেকটা হচ্ছে এটা কত? 100। তাহলে এলিমেন্ট ঠিক রাখার জন্য আমার 100টাকে কি এক ঘর করে আমি পিছিয়ে দিচ্ছি না? এখানে আগে একটু শূন্য অ্যাড করে দিছি। এখন আমি যদি 1000 দিই আর এখানে যদি 100 দিই, তাহলে কি হবে? এই কাজটা হচ্ছে মন্টিস অ্যালাইনমেন্ট, বুঝে গেছে? সে এক ঘর সরাই দিবে। আচ্ছা, তারপর শিফট করার পর হচ্ছে শিফটিং দ্য এক্সপোনেন্ট। তাহলে সে এক্সপোনেন্টটাকে শিফট করবে, তারপর এডিশন সাবট্রাকশন যোগ বিয়োগ করবে। দেন লাস্টে হচ্ছে কি, যদি যোগ বিয়োগ করার পর অনেক সময় চলে আসে, যদি যোগ বিয়োগ করার পর যদি সে তার শেপটা বা যদি তার ডিজিটটা যদি ইকুয়াল না হয়, তখন সেটাকে আবার নরমালাইজ করতে হয়। তো নরমালি সাবট্রাকশন করার পরে হয়ে যায়, তার লাগে না, বুঝে গেছে? ওকে, তো এখানে দেখো ইনস্ট্রাকশন প্রবলেম অলরেডি ডিসকাস করা হয়েছে। এখন পাইপলাইন হ্যাজার্ড। হ্যাজার্ড বলতে কি বোঝায়? তো নরমালি একটা পাইপলাইনে কি হয়, যে আমরা একাধিক ইনস্ট্রাকশন প্যারালালি চলে, তো এখন এক্ষেত্রে কিছু প্রবলেম হয়ে যায়। সেটা হচ্ছে কি, যে তিন ধরনের আমরা হ্যাজার্ড দেখতে পাই। একটা হচ্ছে তোমার কি, হ্যাজার্ড বলতে কি বোঝায়? পাইপলাইন হ্যাজার্ড আর কন্ডিশন দ্যাট কজ দ্য পাইপলাইন টু স্টল অর প্রোডিউস ইনকারেক্ট রেজাল্ট দিবে। তো এখন কি হয়? ধরো ডাটা হ্যাজার্ড, একটা হচ্ছে তোমার কন্ট্রোল হ্যাজার্ড, একটা স্ট্রাকচারাল হ্যাজার্ড। ডাটা হ্যাজার্ড বলতে কি বোঝায়? যেহেতু আমার এখানে এই যে পাইপলাইনিং এর ক্ষেত্রে যদি আমার ধরো 5টা স্টেজ থাকে, তাহলে এট টাইম কয়টা আমার কোড এক্সিকিউট হবে? কয়টা লাইন এক্সিকিউট হবে? 5টা, তাই না? এখন আমি যদি 3 নম্বরের রেজাল্টটা আমি 5 নম্বর ইউজ করতে যাচ্ছি, এখন আসলে আমি যখন 5 নম্বর কোডটা এক্সিকিউট হবে, তখন কি 3 নম্বরে কি আউটপুট আমি পাবো তখন? মানে তখন কি আউটপুট হচ্ছে আসবে? আসবে না তো। যেহেতু সে পাইপলাইনের মধ্যে আছে, তাহলে এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়, যে আমার যদি আগে কিছু কি থাকে, ডিপেন্ডেন্ট ডাটা থাকে, যেটা আমি পরে করে অ্যাড করতে পারবো, তাহলে পাইপলাইনিং হলে আমার এই ক্ষেত্রে আমার সে একটা রং আনসার দিতে পারে, বুঝতে পারছো? আর এটা হচ্ছে ডাটা হ্যাজার্ড। আর এটা হচ্ছে কন্ট্রোল হ্যাজার্ড। কন্ট্রোল হ্যাজার্ড কি বলতে কি বোঝায়? কন্ট্রোল অনেক সময় দেখা যাচ্ছে তোমার কি থাকে, যদি ব্রাঞ্চ ইউজ করি, কি ইউজ করি?
ব্রাঞ্চ, তো ব্রাঞ্চ ইউজ করলে এখানে কন্ট্রোল হ্যাজার্ড দেখা দেয়। তারপর স্ট্রাকচারাল হ্যাজার্ড হচ্ছে তোমার কি রিসোর্স কমপ্লিট। তো এখন ধরো যদি দুইটা কোড যদি এট এ টাইম আমার নর্মালি একটা লোকেশন বা একটা হার্ডওয়্যার সে কি করতে পারে না, অ্যাক্সেস করতে পারে না। এখন আমি যদি যে দুইটা করে এখন হচ্ছে এক্সিকিউট হচ্ছে দুইটা সেম তোমার কি আমার হার্ডওয়্যার কি করতে যাচ্ছে, অ্যাক্সেস করতে যাচ্ছে, তখন কিন্তু এটা যে প্রবলেমটা সেটা হচ্ছে স্ট্রাকচারাল হ্যাজার্ড। বুঝে জিনিসটা? আচ্ছা, তো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ দেখবা। লাস্ট তিনটা স্লাইড দেখো। স্পেশালাইজ মাইক্রোপ্রসেসর, এটা হচ্ছে এমবেডেড মাইক্রোপ্রসেসর, বিট স্লাইস মাইক্রোপ্রসেসর, অ্যারিথমেটিক মাইক্রোপ্রসেসর। তো এমবেডেড মাইক্রোপ্রসেসর মানে কি? তো তোমরা তো এমবেডেড সিস্টেম পড়েছিলে, মনে আছে? আচ্ছা, তো তিনটের মধ্যে পার্থক্য কি বলতে পারবা? আমি ক্লাসে বলছিলাম এমবেডেড মাইক্রো কন্ট্রোলার আর হচ্ছে মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর কে বলতে পারবা? আর হচ্ছে হ্যাঁ, ভেরি গুড। আর এমবেডেড? আচ্ছা দেখো, তো ঠিক আছে, মাইক্রোপ্রসেসর হচ্ছে তোমার কি থাকবে, একটা প্রসেসিং ইউনিট থাকবে আর একটা হচ্ছে মেমরি থাকবে, ঠিক আছে? আর মাইক্রো কন্ট্রোলার হচ্ছে তোমার একটা ডিভাইসের মধ্যে কম্প্যাক্ট আকারে মেমরি ও প্রসেসিং ইউনিট ইনপুট ডিভাইসগুলো থাকবে। বুঝে গেছে? মানে আর এমবেডেড মানে কি, এখানের মধ্যে তোমার কি থাকবে, একটা প্রসেসর থাকবে, একটা মেমরি থাকবে, প্লাস এখানে ইনপুট আউটপুট কালেক্ট করার জন্য যে সেন্সরগুলো আছে সেন্সর সহ থাকবে। আমার কথা বুঝছো? যেমন ওয়াশিং মেশিনের জন্য আমার কি থাকে, একটা মোটর থাকবে, তাই না? একটা হচ্ছে তোমার ডিসপ্লে প্যানেল থাকবে, আর একটা কি থাকবে, আর কি থাকতে পারে ওয়াশিং মেশিনের মধ্যে, টাইমার থাকবে। এই সবগুলা মিলে ইনপুট আউটপুট এই ডিভাইস সবগুলা মিলে আমাকে বলা হচ্ছে এমবেডেড সিস্টেম। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, তাহলে আমি এমবেডেড সিস্টেম কি পুরো ওয়াশিং মেশিনে, কিন্তু ওয়াশিং মেশিনের এই জিনিসগুলো হচ্ছে এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেম হচ্ছে ওয়াশিং মেশিন ফুলটা হচ্ছে স্ট্রাকচার একটা পার্ট। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এমবেডেড মাইক্রোপ্রসেসর বুঝে গেছে যে এটার সাথে কি থাকবে, একটা প্রসেসিং ইউনিট থাকবে, একটা মেমরি থাকবে, আর তার সাথে ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো সবগুলো মিলে এমবেডেড মাইক্রোপ্রসেসর। ক্লিয়ার? আচ্ছা, এখন বিট স্লাইস মাইক্রোপ্রসেসর মানে কি, তোমরা একটু স্লাইস করবা। এখন এটা হচ্ছে তোমার ইউজার ফ্রেন্ডলি আর কি। তো ধরো আমরা জানি কোন একটা প্রসেসর কয় বিট, সেটা দিয়ে মিন করে হচ্ছে কোন একটা প্রসেসর মানে আমরা যদি বলি 8 বিট প্রসেসর মানে কি, সে এট টাইম কয় বিট নিয়ে কাজ করতে পারে, 8 বিট নিয়ে কাজ করতে পারে, তাই না? আচ্ছা, যদি কোন প্রসেসর যদি 16 বিট হয় তার মানে এট টাইম কয় বিট কাজ করতে পারে, 16 বিট। আচ্ছা, এখন তুমি চাচ্ছ এটা একটু তোমার নিজের ইচ্ছা মতো তুমি বিট সংখ্যা বাড়াতে যাচ্ছ। এক্ষেত্রে তোমাকে হেল্প করবে হচ্ছে বিট স্লাইস মাইক্রো প্রসেসর। তো এক্ষেত্রে আমরা হচ্ছে প্রতিটা এরিথমেটিক ইউনিটকে আমরা 4 বিট 4 বিট করে ভাগ করতে পারি। বুঝে গেছে? এখন তুমি যদি তার বিট সংখ্যা বাড়াতে চাও তাহলে তুমি কি করবা, আরেকটা এএলইউ অ্যাড করবা। এইভাবে আমরা অ্যারে এএলইউ এর অ্যারে ইউজ করে আমরা কি করতে বের করতে পারি, সিরিজ অ্যারে ইউজ করে আমি বিট সংখ্যা বাড়াতে পারি। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। তো লাস্ট হচ্ছে তোমার অ্যারিথমেটিক মাইক্রোপ্রসেসর। এটা অলরেডি আমি ডিসকাস করছি, এটা ওয়ান কাইন্ড অফ কো-প্রসেসর। তো অ্যারিথমেটিক মাইক্রোপ্রসেসর কেন দরকার? কারণ অ্যারিথমেটিক অপারেশন মানে হচ্ছে আমরা যদি নরমাল অ্যারিথমেটিক অপারেশন হতো যেমন 2 এর সাথে 3 তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এটা যদি দশমিক সংখ্যা হয় তাহলে দশমিক সংখ্যার যোগবিয়োগগুলো অনেক জটিল, তাই না? মানে প্রসেসরের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে তখন তাকে কি করতে হয়? তখন তার জন্য হচ্ছে আমার কি করতে হয়, যে দশমিকের জন্য আলাদা ডেডিকেটেড আমাকে একটা কি লাগতো, প্রসেসর লাগতে হয়। তাহলে ওই মাইক্রোপ্রসেসরের মধ্যে নরমালি দুইটি ইউনিট থাকে, একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা সাধারণ যোগ বিয়োগ করবে, আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ইউনিট যেটা দশমিক সংখ্যা নিয়ে কাজ করবে। আমার কথা বুঝে গেছে? যেমন তুমি যদি দশমিক হচ্ছে কত কত 0.25 এর সাথে যদি 0.32 যদি গুণ করো তাহলে এগুলো একটু জটিল। তাহলে এটা যদি আমি মেইন প্রসেসর দিয়ে করাতে চাই তাহলে দেখা যাচ্ছে মেইন প্রসেসর এফিসিয়েন্সি কমে যাবে, এটা করতে করতে সে অনেক টাইম খেয়ে ফেলবে। এই জন্য আমরা এটাকে আরেকটা আলাদা অ্যারিথমেটিক প্রসেসর বা আমরা কো প্রসেসর দিই, এটাকে মনে করি এটা হচ্ছে নরমালি প্রসেসরের সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে, এটা কো প্রসেসর হিসেবে আমরা ইউজ করতে পারি অ্যারিথমেটিক প্রসেসরটা। তো ওইটার মধ্যে আবার দুইটা ইউনিট থাকে, একটা হচ্ছে তোমার কি স্বাভাবিক যোগ বিয়োগের জন্য, আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট মানে আমার হচ্ছে দশমিক সংখ্যাগুলো নিয়ে কাজ করার জন্য। বুঝতে পারছো? তো এটা মূলত কাজ কি, ওই যে আমার প্রসেসরটাকে কি করা, ফ্রি করে দিয়ে তার আলটিমেটলি তার এফিসিয়েন্সিটা বাড়ায় দেওয়া। ক্লিয়ার? আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের সেগমেন্ট 5। এটা আচ্ছা আমি দিয়ে দিব। আচ্ছা, এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে?
মানে বিট সাইজ বলতে বোঝায় ধরো তোমার 4 বিটে, তোমার ধরো একটা প্রসেসর হচ্ছে 4 বিটের, তাই না? এখন ধরো তুমি 8 বিট করতে যাচ্ছ, তাহলে তুমি কি করবা, 4 বিট 4 বিট দুইটা এএলইউ কে তুমি কি করবা একসাথে সিরিজে কানেক্ট করে দিবে, তাহলে কয় বিট হয়ে গেছে? 8 বিট। হ্যাঁ, তারপর তুমি যদি আরো যদি দুইটা অ্যাড করো তাহলে কয় বিট? 16 বিট। আমার কথা বুঝতে পারছো? ধরো 64 বিট, তো 64 বিট এএলইউ ডিজাইন করা যদি অনেক জন্য টাফ হয়ে যায়, তাহলে সে কি করে, সে ধরো হচ্ছে তোমার 16 বিটের চারটা যদি সিরিজে কানেক্ট করে তাহলে কয় বিট হয়ে যাচ্ছে? 64 বিট। হ্যাঁ, তো আমরা 16 বিট করতেছি না, আমরা শুধু 4 বিট 4 বিট করতেছি, এলইউটা হচ্ছে 4 বিট করে। তো আমি 4 বিট যদি আমি এলইউ সংখ্যা যদি বাড়াই, সিরিজ কানেকশন করি, তখন দেখা যাচ্ছে কি আমার এখানে তোমার কি বিট সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে তার হচ্ছে স্পিডটা বেড়ে যাবে। ক্লিয়ার এতটুকু? স্মলার মানে wait, আচ্ছা এখন ধরো এটা আমি ওইভাবে না দিয়ে, যেহেতু এই মুহূর্তে আমার আইডিয়াটা নাই, আমি তোমাকে অন্যভাবে আনসারটা দিই। অন্যভাবে আনসারটা বলতে বোঝায় যেন আমার যে মেমোরিটা আছে, ধরো তোমার মেমোরি যেটা আছে 32 জিবি, বা তোমার যদি 64 জিবি, 256 জিবি, এটা কি কম্প্যাক্ট আকারে আছে নাকি এটা অনেকগুলা মেমোরি, ছোট ছোট মেমোরি মিলে ওই মেমোরিটা? আমাকে তো বুঝছো? বুঝে নাই? ধরো হ্যাঁ, ছোট, ছোট ইউনিট আছে। তো অনেকগুলো ছোট, ছোট মেমোরি মিলে বড় মেমোরি। তার মানে কি? তার ম্যানুফ্যাকচারার যারা আছে, ধরলাম কোন একটা কোম্পানিতে যারা মেমোরি বানায়, তাদের এখানে ডিমান্ড বেশি হচ্ছে তোমার কত? ধরো 60 জিবি ডিমান্ড অনেক বেশি। তাহলে তারা 60 জিবি জিবি অনেক বেশি করে বানাবে, তাই না? এখন তুমি যে অর্ডার দিতে যাচ্ছ 32 জিবি। এখন তুমি যদি আলাদাভাবে 32 জিবি দিবা, তখন দেখা যাচ্ছে তোমার কি হয়, এই 32 জিবি ওদের আলাদা বানাতে হলে তার কস্টিংটা অনেক বেড়ে যাবে না? তোমার জন্য কি যেটা এভেইলেবল সেটা হচ্ছে ২ টা কি করে দেওয়া, ২ টা সিরিজ বা মার্জ করে দেওয়া। মার্জ করে দিলে তোমার কি হচ্ছে, সে তোমার জন্য আর এক্সট্রা ভাবে ৩২ বানাতে হচ্ছে না। তুমি জাস্ট ১৬ জিবি ২ টা সিরিজ এড করে দিচ্ছ। তাহলে কোনটা এফিশিয়েন্ট? তো এটা এভাবে যদি চিন্তা করো যে এটা, আর আরেকটা ভাবে চলতে, এটা ইউজার ফ্রেন্ডলি আরকি। মানে তুমি নিজের ইচ্ছা মতো বিট সংখ্যা বাড়াতে পারবা বা হচ্ছে কমাতে পারবা। মানে প্রসেসরের কয়টা বিট নিয়ে কাজ করতে পারে তুমি সেটা কন্ট্রোল করতে, মানে তুমি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা। বুঝে গেছে? আচ্ছা। আচ্ছা মানে তুমি নিজের ইচ্ছা মতো তার লেংথ বা ওয়াটটা বাড়াইতে পারতেছো। এটা তোমার ফ্রিডম থাকবে। আচ্ছা। তো আর কিছু? আর কোন প্রশ্ন আছে? আচ্ছা তো নেক্সট আমি যদি 8 পারি। ফোরটা একটু দেখাই দিবেন এখন, মানে একটু ওভারভিউ করে দিলে ভালো হতো। 4 টা 4 টা আমি আরেকদিন টাইম নিব। মানে তোমাদের নেক্সট উইকে কি কোনো মানে বাড়তি প্রেশার আছে? জি স্যার, সিটি আছে। শনিবার কি আছে? শনিবার কোনো কিছু আছে? এই সেকশনে কেউ আছো? জি স্যার। জি স্যার আছে। শনিবার কি তোমাদের কোনো কিছু আছে? জি স্যার, সিটি আছে। কয়টা থেকে? স্যার সকালের 2 পিরিয়ড স্যার। 2 পিরিয়ড ছুটি? কি বলো? 10 মার্ক ছুটি 2 ঘন্টা? কেমনে সম্ভব? স্যার উনি মানে হচ্ছে আর্কিটেকচার, তো অনেকদিন আমরা আচ্ছা। ক্লাস মিস দিই না ওই কারণে। আচ্ছা, এখন আমি শুক্রবার নিতে যাচ্ছি এই টাইমে, তোমরা কি পারবা এই সেকশন? জি স্যার। তোমাদের তো অলরেডি ক্লাসে পড়েছি, তোমরা তো এই প্রজাতির প্রাণী, তোমরা ক্লাস করো স্যার নাই। কোনটা সেগমেন্ট 4? হ্যাঁ, সেগমেন্ট 4। স্যার ওটা তো ক্লাসে করাইছেন, সিটিও নিছেন। হ্যাঁ, এটা হচ্ছে আমি বি সেকশন বলো বা যারা মিস করছে তাদের জন্য আবার নিচ্ছি। ঠিক আছে? তো শুক্রবার চাইলে অ্যাটেন্ড করবা, যদি না চাও দরকার নেই। ঠিক আছে? আর তোমাদের কোনো যদি টপিক আর এই সেকশনকে বলতেছি, তোমাদের আজকে আমি সেগমেন্ট 6 টা পড়াইছি, সেগমেন্ট 8 আজকে পড়ালাম, সেগমেন্ট 5। তো তোমাদের সেগমেন্ট 6 এর ছোট্ট একটা টপিক বাকি রয়ে গেছে। এটা যদি সম্ভব হয় আমি আরেকদিন মিলে কভার করব। তো তোমাদের ল্যাব তো তোমাদের মোটামুটি ছিল তো প্রায় শেষ, জাস্ট আরেকটু বাকি। তো তোমাদের আমি প্রজেক্ট নিব হচ্ছে কি বারে, নেক্সট মঙ্গলবার বলছে, তাই না?